হ্যালুসিনেশনটা যেটা মনে করছে ওই কথাটা কি হচ্ছে শুধুমাত্র উনি একা শোনে নাকি হচ্ছে অন্যান্য মানুষজন শোনে। সবার জন্যই বলা যে কাউন্সিলিং দিয়ে সিজোফ্রেনিয়া ভালো করা কোয়াইট ইম্পসিবল। তো অতিরিক্ত ঘুম হবে বা ওষুধ দেওয়া মানেই হচ্ছে ঘুমের ওষুধ দেওয়া, এটা আসলে ভ্রান্ত ধারণা। তাকে হচ্ছে পরিবারের সব ডিসিশনে শামিল করব আমরা, তাকে হচ্ছে একটা রেগুলার লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আমরা আজকে চলে এসেছি উত্তরায়, আমাদের উত্তরা ব্রাঞ্চ। প্রায় 1 বছর ধরে আমরা এখানে কাজ করছি। উত্তরাবাসী বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছেন, সেটা ডিপ্রেশন হোক, অ্যাংজাইটি হোক, পিটিএসডি, ওসিডি, যাই হোক না কেন, তারা আমাদের এখানে আসছেন। আপনারা যদি কেউ থেকে থাকেন যারা এই ধরনের সমস্যা ভুগছে, তাহলে আমাদের উত্তরা ব্রাঞ্চে আপনারা চলে আসুন। আমরা আজকে দেখবো যে আমরা উত্তরা ব্রাঞ্চে কারা কারা কাজ করছি এবং উত্তরা ব্রাঞ্চটা এক্স্যাক্টলি কোথায়। এবার আমরা কথা বলবো ডক্টর তাসলিমা মিম, উনি আমাদের উত্তরা ব্রাঞ্চের সাইকিয়াট্রিস্ট। আসসালামু আলাইকুম আপু। আপু, আপনার এখানে তো সিজোফ্রেনিয়া নিশ্চয়ই অনেক পেশেন্ট আসে, তো ওনারা মূলত কি লক্ষণ নিয়ে আসে? বইয়ের ভাষায় আমরা ইউজুয়ালি বলি যে পজিটিভ সিমটম আর কিছু নেগেটিভ সিমটম। পজিটিভ সিমটমের মধ্যে দেখা যায় যে হচ্ছে ডিলিউশন নিয়ে আসতে পারে, হ্যালুসিনেশন নিয়ে আসতে পারে। আর নেগেটিভ সিমটমের মধ্যে তারা হচ্ছে সবকিছু থেকে নিজেকে উইথড্র করে নেয়, তাদের এক্সপ্রেশনে একটা ঘাটতি থাকে, তাদের রেগুলার অ্যাক্টিভিটিসে তাদের কোনো মন থাকে না, তাদের ওভারঅল একটা মানে ফেশিয়াল এক্সপ্রেশনেই তাদের ল্যাক অফ এক্সপ্রেশন থাকে যেটা বলি। প্লাস কথাবার্তা কমিয়ে দেয়, মানুষজনের সাথে মিশে না, নিজেকে আইসোলেটেড এক জায়গায় বদ্ধ করে ফেলে, একঘরে হয়ে যায়, এই ধরনের কিছু সিমটম নিয়ে আসে। অনেক মানুষ তো মনে করে যে মানে আমার হ্যালুসিনেশন হয়, বাট আমরা হ্যালুসিনেশন মানে একটা কথা শুনছে, এটাকে আমরা সায়েন্টিফিক টার্মে হ্যালুসিনেশন কখন বলবো? ওদের এটা আসলে ক্রস এভাবে করা যায় যে ওই কথাটা কি হচ্ছে শুধুমাত্র উনি একা শোনে বা নাকি হচ্ছে অন্যান্য মানুষজন শোনে, ওটা কি হচ্ছে মানে অনেকজনের মাঝেও উনি শুধুমাত্র শুনতে পারে নাকি ওই সেটিং এ হচ্ছে ওই সবাই শুনতে পায়। অনেক সময় দেখা যায় হচ্ছে শুধুমাত্র যে সিজোফ্রেনিয়ার জন্যই হ্যালুসিনেশন হয় এমনও তো না, অনেক সময় কিছু ব্রেইন ডিজিজ থাকতে পারে, ফিজিওলজিক্যাল যেটা হয়, অথবা হচ্ছে অন্য কোনো রেগুলার একটা নয়েজের জন্য হতে পারে যেটা সবাই শুনছে কিন্তু ওনার কাছে মনে হচ্ছে যে উনি একাই শুনছে। এটা আসলে ক্রস করা দরকার। প্লাস হচ্ছে জিনিসটা হচ্ছে ওনার জন্য কতটা মানে বিরক্তিকর এটার একটা ব্যাপার আছে। উনি হচ্ছে হ্যালুসিনেশনটা যেটা মনে করছে ওই জিনিসটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ইন্ট্রুশনস ওই পার্সনগুলা বা ওই সাউন্ডগুলা এক্সিস্ট করে কিনা, এই জিনিসটাও আসলে দেখতে হবে। ডিলিউশন জিনিসটাকে আপনি যদি একদম সাধারণ মানুষদের জন্য বুঝিয়ে বলতে, মানে স্কিজোফ্রেনিয়ার যে ডিলিউশনটা হয় এটাকে আমরা সহজ বাংলা কিভাবে বুঝতে পারি? ডিলিউশনের বাংলা টার্ম হিসেবে আসলে অলিক বিশ্বাস, যে জিনিসটা আমি মনে করছি আছে কিন্তু আসলে নাই, আর জিনিসটা আসলে জাস্ট ধারণার উপরও নাই, এটা আসলে বিশ্বাস করা একেবারে। তো এটা এমন হতে পারে যে আমার মনে হচ্ছে যে কেউ আমার ক্ষতি করছে, আমি বিশ্বাস করছি যে কেউ আমার ক্ষতি করবে বা আমার বিরুদ্ধে কনস্পিরেশন করছে বা কেউ আমার জন্য খুবই হার্মফুল, অথবা এটা শুধুমাত্র হচ্ছে ক্ষতি করা বা কনস্পিরেসি ছাড়া এটাও হতে পারে যে আমার চিন্তা কাজকর্ম এই জিনিসগুলো বাইরে থেকে কেউ কন্ট্রোল করছে, অথবা হচ্ছে আমার ব্রেন থেকে চিন্তাগুলো বাইরে নিয়ে যাচ্ছে, বা হচ্ছে আমি অন্যের ইশারায় চলছি, অথবা হচ্ছে আমার এই যে নিজেকে অনেক বড় পাওয়ারফুল কোনো সত্তা মনে হচ্ছে বা আমার অনেক ক্ষমতা আছে, এই ধরনের অনেকগুলা মানে টার্ম আছে। আসলে ডিলিউশন তো একটা সিঙ্গেল ইয়ে না, অনেক এন্টিটি। আমরা অনেকে বলে থাকে যে সিজোফ্রেনিয়া শুধুমাত্র বোধহয় পুরুষদের হয়, এই কথাটা কি সত্যি নাকি এটা ছেলে মেয়ে সবারই হতে পারে? এটা ছেলে মেয়ে নির্বিশেষে সবারই হতে পারে, তবে পুরুষদের একটু বেশি হওয়ার হারটা বেশি আর কি। কোন বয়সে মানে স্কিজোফ্রেনিয়াটা হয়ে থাকে সাধারণত? সিজোফ্রেনিয়া হচ্ছে শুরু আর্লি অ্যাডাল্ট থেকে 15 বছর থেকে ইউজুয়ালি 54 বছর পর্যন্ত যে কোনো বয়সেই হতে পারে। অনেক সময় হচ্ছে লেট অনসেট সিজোফ্রেনিয়া, যেটা হচ্ছে 60 ইয়ার্স এর পরেও আমরা বলি লেট অনসেট সিজোফ্রেনিয়া হয়। তবে এটার দুটো পিক থাকতে পারে, একটা হচ্ছে 20 বছর বয়সে আর একটা হচ্ছে 33 বছর বয়সে, এর মাঝে যে কোনো সময় যে কোনো। স্কিজোফ্রেনিয়ার ট্রিটমেন্ট হিসেবে আপনারা কি মানে প্রোভাইড করে থাকেন মানে লাইফ স্প্রিং থেকে, বা আপনি আপনার চেম্বারে তাদেরকে কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন? ওকে, সিজোফ্রেনিয়া আসলে অনেকেই দেখা যায় যে হচ্ছে ঝাড়ফুঁক বা হচ্ছে এই ধরনের জিনিসগুলো খুবই কমনলি হয়ে আসে, কিন্তু এটা দিয়ে যখন এখন না দেখা যায় যে মানে এটা হুজুর দিয়ে বা কবিরাজ দিয়ে ওনারাও আলটিমেটলি বলে কি আমরা আমাদের পার্টটুকু করে দিয়েছি, বাকিটা আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করেন। তো
তখন হচ্ছে আসার পরে আমরা মেইন স্ট্রিম ট্রিটমেন্টে মেডিকেশন দিয়ে শুরু করি। অনেকেই মানে আসলে একটা নিয়ে আসে যে না ওষুধ খাবো না, শুধুমাত্র হচ্ছে কাউন্সিলিং দিয়ে ভালো করা যায় কিনা। তো এটা আসলে সবার জন্যই বলা যে কাউন্সিলিং দিয়ে সিজোফ্রেনিয়া ভালো করা ইজ কোয়াইট ইম্পসিবল। সো আমাদের মেডিকেশন এক্ষেত্রে ইউজ করতেই হবে। এরপরে যখন হচ্ছে সে একটা মডারেট লাইফস্টাইলের মধ্যে প্রবেশ করবে, তার যদি মোটিভেশনাল কোনো ইস্যুস থাকে বা হচ্ছে তার রিহ্যাবিলিটেশন কোনো ইস্যুস থাকে, তখন হচ্ছে আমরা হয়তো কিছু ক্ষেত্রে সাইকোথেরাপি তাকে ইউজ করতে পারি। সিজোফ্রেনিয়ার ওষুধ খেলে কি মানুষ একেবারেই মানে যেটাকে মানুষ ভয় পায় যে পাগল হয়ে যাবে, জম্বি হয়ে যাবে, সেরকম কিছু হয় নাকি এখানে ভালো ওষুধও আছে এখন? আসলে প্রত্যেকটা ওষুধই তো রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করেই বানানো হয়। যদি আমার হচ্ছে ডায়াবেটিস হতো বা আমার হচ্ছে হাইপারটেনশন থাকতো, আমি তো সেই ওষুধটা লাইফ লং খেয়ে যাচ্ছি। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রেও এই ওষুধটা যদি আমার জন্য আমার লাইফ সেভিং একটা জিনিস হয়, তাহলে হোয়াই শুডন্ট আই টেক ইট, আমি এটা নিব। আর এর চেয়ে বড় কথা হচ্ছে আমি এটা খেয়ে যদি ভালো থাকি, তাহলে আমার তো ভালোটা গ্রহণ করাই উচিত। অনেকে মনে করে যে অতিরিক্ত ঘুম হবে বা হচ্ছে সাইকিয়াট্রিস্ট ওষুধ দেওয়া মানেই হচ্ছে ঘুমের ওষুধ দেওয়া, এটা আসলে ভ্রান্ত ধারণা। আমরা আমাদের ডিজিজ চিন্তা করে ডায়াগনোসিস করে ওইটার নিউরোকেমিক্যাল ব্যালেন্সটা আনার জন্য যতটুকু যেভাবে ডোজিং প্রয়োজন ওভাবেই আসলে দেওয়া হয়। সিজোফ্রেনিয়া কি মানে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয় নাকি একটা সময় গিয়ে আমরা বাদ দেওয়ার চিন্তা করতে পারি? এটা আসলে পেশেন্টের উপরও অনেকটা ডিপেন্ড করে, যেহেতু অনেকেই দেখা যায় লং টার্ম ওষুধ খেতে চায় না। তো পেশেন্টের রোগের তীব্রতাটা কতটুকু বা হচ্ছে সে কিভাবে মেনটেন করছে। এখন আমি হচ্ছে আমার রোগের ডিউরেশন যদি হচ্ছে 6 বছর হয়, আমি যদি চিন্তা করি যে 1 মাস ওষুধ খেয়ে আমি ভালো হয়ে যাবো, এটা তো আসলে হয় না। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই বলে নিই যে এটা একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা হবে, আপনাদের ওইভাবে মেন্টাল সেট আপ করে রাখতে হবে। আর হচ্ছে ওষুধপত্র যদি হচ্ছে কন্টিনিউ করে, তাহলে সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে ডোজ কমিয়ে একটা সময় বন্ধও করে দিতে পারি। আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি অনেক কষ্ট করে অনেক আনসার করছেন, যে সিজোফ্রেনিয়া হলে তার তো একটা ফ্যামিলি সাপোর্ট দরকার হয়। সো ফ্যামিলি কিভাবে এই রোগটাকে সাপোর্ট করতে পারে, অথবা ফ্যামিলি কি কি জিনিস করলে রোগটার তীব্রতা বেড়ে যেতে পারে? মানসিক রোগ মানে তো আসলে একটা সামাজিক একটা স্টিগমা আছে। একজন পরিবারে একজন অসুস্থ, সে যদি হচ্ছে শারীরিক অসুস্থ হয়ে তাকে যেভাবে ট্রিট করা হয়, একজন মানসিক অসুস্থ রোগীকে কিন্তু আমরা সেভাবে ট্রিট করি না। তো এই যে আমরা একটা দ্বিমুখী চারিতা যেটা করি, এটা আসলে করা উচিত না। সেক্ষেত্রে আমরা সবাইকেই একটা অসুস্থ মানুষকে যেভাবে ট্রিট করা উচিত ওভাবেই করা উচিত। আর তার সামনে তাকে হচ্ছে পরিবারের সব ডিসিশনে সামিল করব আমরা, তাকে হচ্ছে একটা রেগুলার লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। তার সিমটম আপ ডাউনের সাথে সাথে তাকে হচ্ছে ডক্টরের ফলো আপের মধ্যে রাখবো। প্লাস হচ্ছে তার যে একটা সমালোচনা যে করা, এই জিনিসটা আমরা করব না। আর হচ্ছে আরেকটা বলে যে আমরা আবার অতিরিক্ত উৎসাহী হয়ে সারাক্ষণ যে তার পেছনে লেগে থাকবো, এই জিনিসটাও আসলে তার জন্য হার্মফুল। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তো আজকে আমরা ডক্টর তাসলিম আপুর কাছ থেকে জানলাম স্কিজোফ্রেনিয়া রোগ সম্বন্ধে, এটা কি কি লক্ষণ থাকে, কিভাবে চিকিৎসা করতে হয়, ফ্যামিলি কিভাবে সাপোর্ট দিতে পারে। আপনারা যারা উত্তরার আশেপাশে থাকেন, টঙ্গী, সাভার, উত্তরা, যেখানে আপনারা ওনার কনসালটেশন নিতে পারেন, এবং কনসালটেশন নিলে আমরা আশা করি স্কিজোফ্রেনিয়া নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।